আশ্চর্য। আচ্ছা আমি মেকআপ টেকে দেখে নিই। অঞ্জন তুই চাস টিস্যু? না আমি যাই না, আমার হয়ে গেছে কিছু। না টিস্যুটা দাও। আর আমার দুরবস্থাটা ভাবো, এমন একটা ছবি প্রমোট করতে এসেছি যাতে আমার পার্টি দেয়নি। একটা ছিল পার্ট, সেটা বড় নিয়ে নিয়েছে। বাহ, ভেরি গুড। ডিরেক্টরের সুযোগ সুবিধা তো কি সব মোট হচ্ছে নিশ্চয়ই। আমরা রেডি আছি। হ্যাঁ আমরাও রেডি। রোল প্লিজ। রোলিং এন্ড অ্যাকশন। আজ আমরা একটি ছবির প্রমোশনে এসেছি। আমার দুপাশে দুজন বিশিষ্ট মানুষ, তাদের পরিচয় দেওয়ার কিছু নেই। তোমাদের জন্য আড্ডা দেবো বলে এতক্ষণ ধরে বেশ মনটাকে বলে না হাঁকু পাকু করছিল। তাহলে এই বাহানাতে আড্ডা হয়ে যাক। হ্যাঁ এই বাহানাতে আড্ডা হয়ে যাক। তা একটা খুবই রিলেভেন্ট প্রশ্ন, যে অনেকেই এখন বলছেন যে বাঙালি দর্শক সেভাবে আর ওই যে একটা কথা উঠেছে না, বাংলা ছবির পাশে দাঁড়ান, সেভাবে নাকি পাশে দাঁড়াচ্ছেন না। তোমাদের কি মত? সিনেমা ভালো হলে দর্শক যদি আইডেন্টিফাই করতে পারে, বলে না একটা টেকঅ্যাওয়ে যদি থাকে, কিন্তু হাবিজাবি শুধু মারামারি আর মানে গান এইগুলো, আজকাল দর্শক এত ভালো ভালো জিনিস পাচ্ছে, মানে জাস্ট একটা বাটন ক্লিক করে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না। তো অঞ্জন দা তোমার বক্তব্য? আমার খানিকটা, আমার যেটা মনে হয় যে কোনো সিনেমা একটা সময়কে রেপ্রেজেন্ট করে। বাংলা সিনেমা নানান কারণে আজকের সময়টাকে বোধহয় দেখাচ্ছে না কোনোভাবে। তো দর্শক কোথাও গিয়ে সেটার জন্যই হয়তো আশা হারিয়ে ফেলেছে খানিকটা বাংলা সিনেমার প্রতি। এবং বাঙালিয়ানাটাও কি মিসিং হয়ে যাচ্ছে কোথাও থেকে? আমি জানি না, আমার কিরকম মানে বাংলা সিনেমা অধিকাংশ একটু পিছিয়ে আমার লাগে পিছিয়ে আছে কোথাও, পিছিয়ে মানে চিন্তা ভাবনার দিক থেকে একটু রিগ্রেসিভ। আরেকটা জিনিস হচ্ছে যে শহর আর গ্রামের একটা মস্ত বড় একটা বিভাজন। এইটা খুব মুশকিল মানে তরুণ মজুমদার নেই। হ্যাঁ, যে সময় তরুণ মজুমদার, তপনদা হাটে বাজারে ধর, গ্রামেও চলছে শহরেও চলছে এই ধরনের। তবে সেই সময়টা তো বদলে গেছে, অঞ্জন যেটা বললো, এখনকার যে সময়, এখন তো গ্রামটা আর ওরকম নেই। গ্রামও পাল্টেছে, সবটাই পাল্টেছে। শহরতলিটা শহরের মতন হয়ে গেছে, কলকাতাটা বরঞ্চ একটু বেশি গ্রাম্য, মানে সব রকম মিলেমিশে হয়ে গেছে। তো সেখানে সেই সময়টা কিরকম, সেই সময়ের নায়কটা আমরা পাই না, সময়ের নায়িকা। আর কোথাও গিয়ে তোমার মনে হয় যে ক্যালকুলেশন এত বেশি হয়ে গেছে আমাদের মাইন্ডে, আমরা ইমোশনটা তার তলায় চাপা পড়ে গেছে, যে আমরা ইমোশনালি দর্শকের সঙ্গে কানেক্ট করতে কম পাচ্ছি। ডিস্ট্রিবিউটর বল, প্রডিউসার বল, তারা উপরে বসে কিছু লোক ডিসাইড করেন যে অডিয়েন্স এটা কোট আনকোট খাবে বা খাবে না, অথচ যেটা ভাবেন না যে তারাও কিন্তু দর্শকের অংশ। তা তাদের যদি ভালো লাগে তাহলে দর্শকের ভালো লাগবে না কেন? দর্শককে আন্ডার এস্টিমেট করার কি হয়েছে? এক্স্যাক্টলি। তোমাদের যে ছবিটা কাপল ওরিয়েন্টেড, একটু বেশি বয়সেরই হোক, কারা তো নায়ক নায়িকা, মেন প্রোটাগনিস্ট, এই যে এদের মধ্যে যে রসায়ন তৈরি করা, এটা কোথাও কি শুধু বাংলা ছবি নয়, সর্বভারতীয় ছবি থেকে হারিয়ে যাচ্ছে? মানে জুটি তৈরি হচ্ছে না হচ্ছে না? না, জুটি হয়তো হচ্ছে না, কিন্তু আজকাল যেটাকে অনসাম্বল কাস্ট বলে, বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের অভিনেতা অভিনেত্রী, পার্শ্ব চরিত্র, এবং সেগুলো অনেক সময় ভীষণ ভালো লাগে। সে তো আমিও কাজ করেছি, অঞ্জনদারই ছবি আছে, চলো লেটস গো। হ্যাঁ, তাহলে আমি বলছি যে এখন বোধহয় সময়টা এমন এগিয়ে গেছে, লোকে আর ওটা চায় না বোধহয়। মার্চেলো আর সোফিয়া লোরেন, সুচিত্রা, উত্তম, এইটা বোধহয় লোকে আর প্রয়োজনও মনে করছে না, দরকার আমার মনে হচ্ছে। আমার মনে হয় চরিত্রগুলো বোধহয় বা রিয়ালিটির বিশ্বাসযোগ্য না হলে দর্শক যেটা নীনাদি বললো, যে দর্শক আইডেন্টিফাই করতে অসুবিধা হয়। সো সেই কারণেই একটা শ্রেণীর দর্শক যারা কিছুই করতে চাইছে না, গিয়ে এখানে একটা সময় কাটাতে চাইছে, বা কিছু রিগ্রেসিভ লোকজন গিয়ে রিগ্রেসিভ সাবজেক্ট দিচ্ছে, তারাই যাচ্ছে। কিন্তু যারা একটু বুদ্ধিমান বা একটু সচেতন তারা যাচ্ছে না। তো এই রাত তোমার আমার এই ছবিটার যখন স্ক্রিপ্ট শুনলে তোমরা দুজন, কি এমন স্ক্রিপ্টে পেলে যে মনে হলো যে এই ছবিটা করা উচিত? প্রথমত গল্পটার মধ্যে একটা খুব বেশ স্ট্রং ইমোশনাল কন্টেন্ট যেটাকে বলে সেটা আছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলছি অঞ্জনের সামনেই বলছি, এটা বড় টোপ ছিল যে অঞ্জন আমার সহ অভিনেতা, সোজা কথা। ভেরি গুড। এখান থেকে পরের প্রশ্নে যাবো আমি, বলবো। আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে যে একটা রাত্রিরে দুজন মানুষের গল্প, এই সম্পর্কটা খুব আধুনিক জায়গায় যায়, যদিও সেটা সবাইকার জীবনেই ঘটছে, সবাই তার মধ্যে দিয়ে গেছে, যারা
বয়স্ক অডিয়েন্স যারা আসবে, যারা অল্প বয়সী দেখতে আসবে, তারাও বুঝতে পারবে, তাদের চেনা জানাই এমন কিছু ঘটছে না যেটা অস্বাভাবিক একটা কিছু, স্বাভাবিক, কিন্তু খুব অনেক আধুনিক মোমেন্টস আছে যেটা চট করে একটা বয়স্কদের গল্পে, বয়স্কদের প্রেমের গল্পে থাকে না বাংলা সিনেমাতে। একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছিল যে এই যে যেটা অঞ্জন বললো যে একটা বয়স্ক দম্পতি, কিন্তু শুধু যে বয়স্করা রিলেট করবে এটা আমার মনে হয় না, কারণ সকলের জীবনে এটা ঘটে। এটা একটা রাতের গল্প, ধর সেখানে সেই রাতে এরা দুজনে পরস্পরকে অনেক না বলা কথা বলছে, অনেক যা যা জানতো না সেগুলো বলছে, মানে জীবনটা রিওয়াইন্ড হচ্ছে অ্যাকচুয়ালি, মানে রিওয়াইন্ড হতে গিয়ে অনেক স্মৃতি, অনেক কিছু যা তিক্ত, যা মধুর, অনেক কিছু বেরিয়ে আসছে, মানে তার মধ্যে অনেক ধরনের পরতে পরতে অনেক ধরনের অনুভূতি বেরিয়ে আসবে আর কি। তো একটু আগে তুমি বললে যে তোমার এই ছবিটা করার পেছনে একটা লোভ ছিল যে অনেক দিন বাদে অঞ্জন দার সঙ্গে কাজ করবে। এইটা নিয়েই একটা প্রশ্ন যে তোমরা একে অপরকে এত বছর ধরে দেখছো, একে অপরের ধরো অভিনয় ধারার কোনো একটা এক্স ফ্যাক্টর তুমি তোমার অভিনয় কোনো দিন ইউজ করোনি, বা তুমিও রিনাদির অভিনয়ের কোনো একটা ধারার একটা এক্স ফ্যাক্টর যেটা তুমি কোনো দিন ইউজ করোনি, মনে হয় সেটাকে তুলে নিয়ে আমি ইনকর্পোরেট করি আমার অ্যাক্টিংয়ের ধারায়, এরম কখনো কোনো মনে হয়েছে? আমার দেখো, আমার মানে আমি তো শুরু করেছিলাম অপর্ণা সেনের অভিনেতা হিসেবে, তিনি আমার ডিরেক্টর ছিলেন। যুগান্ত কি ফার্স্ট? হ্যাঁ, আমার যেটা মনে হয় যে আমি যেটা পেয়েছি, পাইনিটা আমি বা ইউজ করিনিটা বলতে পারবো না, সেটা হচ্ছে যে অপর্ণা সেনের একদম কমার্শিয়াল সিনেমাতে, অপর্ণা সেনের অন্যরকম সিনেমাতে, তার নিজের সিনেমাতে একটা লাইটনেস অফ, একটা হালকা একটা লাইটনেস অফ টাচ থাকে, সেইটা আমাকে খুব এফেক্ট করেছে এবং আমি চেষ্টা করি সেটাকে ইনকর্পোরেট করতে, এবং একটা সেন্স অফ উইট, হিউমার, এইগুলো আমি অপর্ণা সেনের কাছ থেকে পেয়েছি খুব স্ট্রংলি। এবার তুমি বলো। অনেক দিন ধরে আমি অ্যাডমায়ার করতাম অঞ্জনের যেটা গিভেন ডায়ালগ, মানে সংলাপটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সংলাপটা বলা হচ্ছে যেন এই প্রথমবার বলছি, এই যে এই স্বতঃস্ফূর্ততাগুলো থাকে না, সেই বোধটা সেটা অঞ্জনের চিরকাল ছিল এবং সেটা আমি করার এটাতে সুযোগ পেয়েছি। এবার এমন একটা প্রশ্নে আসবো যেটা প্রত্যেক ছবির প্রমোশনে গিয়ে আমাকেও ফেস করতে হয়, তোমাদেরও হয়তো ফেস করতে হয়, এটা শুনে শুনে আমরা ক্লান্ত, যে এই যে চরিত্রটার জন্য কি বিশেষ প্রস্তুতি আপনারা নিয়েছেন? আমি বলি এটা প্রথমে, সবসময় প্রথমে রিনাদি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমার প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাকে না, মানে আফটারঅল এটা একটা সিনেমা এবং দুটো মানুষকে অনেকক্ষণ ধরে মানুষ দেখবে। অপর্ণা সেনকে এমনিতেই, অপর্ণা সেনের যাই বয়স হয়ে থাকুক, অপর্ণা সেন থেকে দেখতে স্ক্রিনে খুব অ্যাট্রাক্টিভ। আমি ছবিতে নয়, এই বলে রাখছি আগে থেকে, না যাই হোক, সবাই জানে প্রস্তুত না না এমনি সেটা তুমি তোমার প্রস্তুতিতে বলো। আমি বলছি এটা দেখতে, জেনারেলি দেখতে খুব অ্যাট্রাক্টিভ, আমাকে সেই অর্থে অ্যাট্রাক্টিভ দেখতে নয়, সেটা তো ধারণা। না না দুটো পাশ, আরে ভাই যে কোনো লোক বলবে। তো আমি চেষ্টা করেছি লুকটা, আমার চেহারাটা, মুখটা অন্তত যাতে একটু দুটো পাশাপাশি মুখ এলে মোটামুটি আর ঠিক আছে ভাই, ছেড়ে দেখতে লাগছে না লোকটাকে, আরে কুচ্ছিত টাইপের লোকটা কে, যতই রিনাদি যতই যাই করুক, একটা অপর্ণা সেনের একটা তো একটা সার্টেন অরা আছে। আমি চেষ্টা করেছি চেহারাটা একটু যাতে একটু ভদ্রসভ্য হয় আর কি। না, কিন্তু একটা প্রস্তুতির কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের মানে পরমের সঙ্গে এবং সোহাগ সেনের সঙ্গে আমাদের লম্বা সেশন হয়েছে, সেখানে চরিত্র মানে যাতে আমাদের, আমরা খুব কম দিনই শুটিং করেছি, আমার তো বোধহয় 9 দিন কাজ ছিল, সেখানে যা যা মানে কোনো সিচুয়েশন নিয়ে বা চরিত্র নিয়ে যা যা প্রশ্ন, সেটা আমরা পরমের সঙ্গে আগে বসে থ্র্যাশ আউট করেছি, সেই একটা প্রস্তুতি গেছে। তাছাড়া আমি যেহেতু অসুস্থ, আমার কতগুলো জিনিস আমার একেবারে মানে ধাতস্থ করতে হয়েছে, একটা শর্টনেস অফ ব্রেথ, তারপরে ধর চলা টলাগুলো, এগুলো কিন্তু আমরা ওয়ার্কশপ, খুব সামান্য কয়েকদিন ওয়ার্কশপ হয়েছিল, কিন্তু সেই ওয়ার্কশপে করেছি। আচ্ছা অঞ্জনদা, তুমি এতদিন ধরে এত রকম চরিত্রে অভিনয় করেছো, তো তোমার ধরো কোন চরিত্রটা
তুমি মনে করো এখনকার কোনো অ্যাক্টর একদম সুটেবল ফর দ্য ক্যারেক্টার, ভাবো 2-3টে ছবি তুমি যদি ভাবা প্র্যাকটিস করো না, তুমি 2-3টে ছবির অপশন দিলে আমি বলতে সুবিধা হবে, মানে আমি নিজের মাথায় আসছে না, আমি বুঝতে পারছি। যুগান্ত আমি ছাড়া কেউ করতে পারবে না। বাবা ঠিক ঠিক ঠিক। আচ্ছা ধরো তোমার ছবি, আমি বলছি ম্যাডলি বাঙালি, তোমার কি মনে হয় ওটা রিয়েলিস্টিক? ম্যাডলি বাঙালি আমার চরিত্রটা ওর এখন অন্য কেউ করতে পারে, আমার তো মনে হয় না। তোমাদের বয়সী যে কোনো স্পেশালি একটা সিনের কথা বলবো, এই যে বলছিল যে যখন ডায়লগ ডেলিভারি হচ্ছে তখন যেন মনে হচ্ছে দুজন বসে আড্ডা দিচ্ছে বা ঝগড়া করছে। ওই যে সিনটা টেবিলের ওপর বসে দুজনে মিলে কথা বলছো না, সেটা এখনও যখন চালিয়ে দেখি তখন মনে হয় এটা তো অভিনয় করছে না। যাই হোক, তুমি বলো তোমার অভিনীত। আমি বারোমিতার একদিন বলছি, আমি ওটা করতে চাইনি, কারণ অভিনয় করা, ডিরেকশন দেওয়া একসঙ্গে ভীষণ কঠিন। কিন্তু এটা একটা ডিল ব্রেকার হয়ে যেত, মানে প্রডিউসার বলেছিলেন আপনি না করলে আমি ছবিটা করছি না। এখন কে করতে পারতো আমার মনে হয় হয়তো মমতা পারত, মমতা শঙ্কর। তবে জানি না রে, কারণ ওই যে একটা ঘটি বাড়ির একটা জিনিস, মমতার খুব পরিশীলিত একটা ব্যাপার আছে, সেটা ঘটি বাড়ির ওই রকম মেয়ে আমি নিজে যতটা পেরেছি করেছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না রে। তুই অন্য একটা ছবির নাম বল না। ইতি মৃণালিনী। ইতি মৃণালিনী আমরা অ্যাকচুয়ালি মা মেয়ে করেছিলাম, কারণ কঙ্কনাকে আর আমাকে পারিবারিক যে কোনো কারণেই হোক একটা সাদৃশ্য আছে, যে ও যে আমি ছোটোবেলার আমি, এটা বিশ্বাস্য। ওখানে আমার মনে হয় শর্মিলা আর সোহা যদি করতো তাহলে হতে পারতো। তো ওদের এফোর্ট করা মুশকিল, আমরা সস্তায় করে দিলাম। আমার একটা জীবনের সৌভাগ্য হচ্ছে দুজনের ডিরেকশানেই কাজ করেছি। একটা করেছি তো গয়নার বাক্স, আর অঞ্জনদা হচ্ছে সেই ডিরেক্টর যিনি আফটার বং কানেকশন, যখন বাংলা ছবিতে আমাকে কেউ নিত না, একের পর এক ছবিতে নিয়েছেন, যেটা আমি জীবনে ভুলব না। এবং শুনেছি অভিনয়ের ক্ষেত্রে অঞ্জনদার সঙ্গে হয়তো অভিনয় করেছি, তো কাজের ক্ষেত্রেও একটা অদ্ভুত বাচ্চাদের মতো একটা এনার্জি কাজ করে, যেটা কি এই ছবিতে, এই যে এই রাত তোমার আমার, এটাতে কি খুব বেশি করে প্রয়োজন ছিল এই এনার্জিটার, যেহেতু দুজন মাত্র মানুষ একটা ঘরের ভেতরে বন্দি, একটা টাইমের পর নিজেরা ক্লান্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার হয়ে থাকতে পারে। তো সেটা কি এই এনার্জিটা কাটিয়েছে বলে তোমাদের ধারণা? আবার বলছি, আমার কাছে মনে হয়েছে দ্যাট অ্যাজ আ সায়েন্টিফিক রিকোয়ারমেন্ট এনার্জি কমানোটাও তো একটা এনার্জি লাগে। তো এখানে আমার স্বভাবত যে এনার্জি, সেটাকে অনেক কন্ট্রোল আমাকে রাখতে হয়েছে। আমার থেকে অপর্ণা সেন অনেক বড়, অপর্ণা সেন এনার্জি কিন্তু আমার থেকেও বেশি। কিন্তু এই ছবিটাতে দরকার ছিল, কারণ অঞ্জন আর আমি এত কেউ নেই, যেটা বললি। অপুর যেমন সবসময় এনার্জি, শটের বাইরে, শটের মধ্যে একটা, তার মানে কি ওর ওই কাজটা করতে ভালো লাগে বলেই তুমি এটা করো। শুধু তা নয় রে অঞ্জন, সেটা তো আছে, আর তাছাড়া একটা জীবনকে ভালোবাসা, জীবনকে রাইট, সেটা ওর মধ্যে আছে, সেটা আমার মনে হয় আমাদের মধ্যেও আছে। হ্যাঁ। তাহলে হইচই স্টুডিওজের দ্বিতীয় ছবি এই রাত তোমার আমার, নির্দেশনায় পরমব্রত চট্টোপাধ্যায়, এবং আমার দুপাশে দুই মহারথী বাংলা ছবির। না আমি কোনো মহারথী নেই, বাট আচ্ছা রথী, ওদিকে মহারথী। হ্যাঁ ডেফিনেটলি অনেক বড়। আচ্ছা দুপাশে দুজন কিচ্ছু না নিয়ে আমি বসে আছি, আমি রথে চড়ি। হ্যাঁ, আপনারা এই দুজন কিচ্ছু নার ছবি পরমব্রত নির্দেশনায় দেখতে হলে ভিড় করুন।